টোনা, ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব বুঝতে পারছি না। তুমি এক্ষুনি বাজার থেকে সবজি কিনে আনো না। তুমি যদি সবজি কিনে না আনো তাহলে আজকে আমাদের সাদা ভাত খেয়ে থাকতে হবে। টুনি, আমার কাছে তো সবজি কেনার মতো কোনো টাকা নেই। ওসব বাদ দাও তো, আমার কথা শোনো। তুমি ধানের জমিতে কীটনাশক দেওয়ার জন্য যে টাকা রেখেছো সেই টাকা দিয়ে সবজি কিনে আনো। রোজ রোজ লবণ তেল দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিন্তু টুনি, ওই টাকা খরচ করলে পরে আবার জমিতে কীটনাশক দিব কি দিয়ে বলো তো? আরে তুমি চিন্তা করো না তো, শোনো, একটা উপায় হয়ে যাবে, বুঝেছো? বুঝেছি, এবার বলো কি সবজি আনবো বাজার থেকে? শুনেছি বাজারে কুমড়ো বেরিয়েছে, তুমি একটা কুমড়ো আর কিছু চিংড়ি কিনে আনো। আজ কুমড়ো চিংড়ি দিয়ে মজা করে ভাত খাবো। টুনির কথা শুনে টোনা আর কিছু না বলে বাজারের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর টোনা বাজার নিয়ে বাড়িতে ফিরে আসে। টোনা, এনেছো কুমড়ো চিংড়ি? কই দেখি, দাও তো আমার কাছে। এই নাও, আর অনেক মজা করে রান্না করো। আমি ততক্ষণে একটু ধানের জমি থেকে ঘুরে আসি। দুদিন হলো ধানের জমিতে যাই না। টুনি ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর টোনা তাদের জমির দিকে উঠতে থাকে। টোনা ধানের জমি দেখে বলতে থাকে, হায় হায়, এ কি হয়েছে? সব ধান যে পোকা কেটে ফেলেছে। এবার কি করে সংসার চালাবো? কি করে খেয়ে পড়ে বেঁচে থাকবো আমরা? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে এমনটা কেন করলে? এই অভাবের সংসারে তুমি আরো অভাব এনে দিলে। এবার আমি কি করব? আরে, এই বীজগুলো তো অনেক পরিপক্ক। এগুলো আমাদের জমিতে রোপণ করলে বেশ ভালো হবে। টোনা ফিরে আসলে ওকে আমি বুদ্ধিটা দিব। আমি বরং বীজগুলো উঠোনে রেখে আসি। টুনি রান্নাঘর থেকে যেই বের হয় ঠিক তখনই ওখানে টোনা চলে আসে। টুনি টোনাকে দেখে বেশ খুশি হয় আর বীজগুলো নিয়ে টোনার সামনে যায়। টোনা, দেখো দেখো, কুমড়োর বীজগুলো বেশ পরিপক্ক। এই বীজগুলো আমরা আমাদের জমিতে রোপণ করব। আর কুমড়ো হলে টোনা টুনিকে বাকি কথাগুলো বলতে না দিয়ে টুনির হাত থেকে বীজগুলো নিয়ে রেগে ঘরের চালে ছুঁড়ে মারে আর বলতে থাকে, রাখো তোমার এসব ছেলে মানুষই। ওইদিকে জমির সব ধান পোকা কেটে ফেলেছে, আর তুমি এখানে সবজি চাষ নিয়ে পড়ে আছো। সবজি কেন জমিতে চাষ করব? তুমি জানো না আমাদের জমি সব নিচু, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, আর সবজি চাষের জন্য উঁচু জমি লাগে। চিন্তা করো না টোনা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবে। দেখবে একদিন না একদিন আমরা অনেক ধনী হব। সেই দিন আমাদের আর কোনো অভাব থাকবে না। সেদিন আর কত দূরে টুনি বলতে পারো? আমার যে আর সহ্য হচ্ছে না এসব, বুক ফেটে কান্না আসছে আমার। টোনা, এত ভেঙে পড়ো না গো। শোনো আমি কি বলি, আমরা সবজি চাষ করলেই ধনী হতে পারবো। বাজারে তো সবজির অনেক দাম। তুমি এক কাজ করো, সবজি চাষের জন্য উঁচু জমি খুঁজতে থাকো। আমরা আমাদের নিচু জমি বিক্রি করে উঁচু জমি কিনবো। বুঝেছো আমার কথা? তুমি তো দারুণ কথা বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি উঁচু জমি খুঁজতে। আরে আরে, খাবার তো খেয়ে যাও। এই যা, চলেই গেল। এই টোনাটাও না কি যে করে কিছুই বুঝতে পারি না। আমি বরং যাই, বাকি রান্নাটা শেষ করি। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। টুনি, পেলাম না আর কোনো উঁচু জমি খুঁজে আমাদের বনে। আমাদের আর ধনী হওয়ার স্বপ্ন পূরণ হলো না গো। কে বলেছে পূরণ হবে না? আমরা অন্য বনে খুঁজবো উঁচু জমি। চিন্তা করো না তো, চলো খেয়ে নেই। অনেক সুস্বাদু করে কুমড়ো চিংড়ি রান্না করেছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ঘরের চালে ছিটিয়ে দেওয়া কুমড়োর বীজগুলো থেকে চারা বের হয় আর কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে পুরো চালে ছড়িয়ে পড়ে। একদিন টুনি ঘরের চালে কুমড়োর গাছগুলো দেখে বেশ অবাক হয় আর টোনাকে বলে, টোনা, এদিকে এসো, দেখে যাও, আমাদের ঘরের চালে কুমড়োর গাছ হয়েছে। আরে আরে, তাই তো। দেখি তো কোনো কুমড়ো ধরেছে কিনা। কি ব্যাপার টোনা, কুমড়ো ধরেছে কি? হ্যাঁ হ্যাঁ, একটা কুমড়ো ধরেছে, কিন্তু
কিন্তু কুমড়োটা এখনো ছোট। এই কুমড়োর গাছগুলোর আরো ভালো করে যত্ন নিতে হবে, তবে বেশ ভালো কুমড়ো ধরবে। আমাকে একটু পানি দাও তো টুনি, কুমড়ো গাছের গোড়া দিব। এরপর টুনি পানি দেয় আর টোনা কুমড়ো গাছে পানি দেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন একটা তান্ত্রিক হাতে একটা বোতল নিয়ে টোনার বাড়ির সামনে আসে আর বলতে থাকে, এই পরীকে এই বোতলে রাখা যাবে না, নয়তো পাখিরা মুক্ত করে দিবে। কিন্তু একে কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? পেয়েছি, একে ওই কুমড়োর মাঝে বন্দি করে রাখবো। পাখিরা যখন কুমড়ো কাটবে তখন কুমড়োর সাথে সাথে এই পরীও কেটে যাবে আর পরী মারা যাবে। হা হা হা, তখন আমার কাজে আর কেউ বাধা দিবে না। হা 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 হা। যেই কথা সেই কাজ। তান্ত্রিক বোতলে থাকা পরীকে টোনার ঘরের চালে থাকা কুমড়োর মাঝে বন্দি করে রাখে। পরীকে কুমড়োর মাঝে বন্দি করার সাথে সাথে কুমড়োটা বিশাল বড় হয়ে যায়। এরপর তান্ত্রিক ওখান থেকে চলে যায়। এভাবে আরো দুদিন কেটে যায়। টোনা টুনি একদিন ওদের ঘরের চালে বড় কুমড়াটা দেখে আর বেশ অবাক হয়ে যায়। আরে, এই কুমড়োটা হঠাৎ এত বড় হলো কি করে? এত বড় কুমড়ো তো আমি কখনো দেখিনি। টুনি, তুমি তো ঠিকই বলেছো। এই কুমড়ো দেখে তো আমার বেশ ভয় করছে। বড় কুমড়োটা দেখে তো একদম রাক্ষস রাক্ষস মনে হচ্ছে। এই কুমড়ো আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? কোথায় ভেবেছিলাম ঘরের চালের কুমড়ো দিয়ে ধনী হব, সব মাটি হয়ে গেল। টোনা, তুমি যেসব বলছো ওসব কিছুই না। আমার মন বলছে এই কুমড়োটা ভালো। তুমি কুমড়োটা পেড়ে আনো তো, কেটে দেখি ওর ভিতরে কি আছে। কেন কুমড়োটা এমন বড় হয়েছে? না না, আমার ভয় করছে, আমি পারবো না টুনি। থাকো তুমি তোমার ভয় নিয়ে, আমি নিজেই কুমড়ো পেড়ে আনি। টুনি ঘরের চাল থেকে বড় কুমড়োটা পারে আর বলতে থাকে, দেখেছো, বলেছিলাম না কুমড়োটা ভালো। এবারে কুমড়োটা কেটে বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো, বুঝেছো? এই বড় কুমড়োর বীজ আবারও রোপণ করব, যাতে পরবর্তীতে আরো এমন বড় কুমড়ো হয়। ঠিক বলেছো, এবার কথা না বলে তাড়াতাড়ি কুমড়োটা কাটো তো দেখি। টুনি কুমড়োটা যেই কাটে ঠিক তখনই কুমড়োর ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। টুনি পরীকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এ কি, কে তুমি? এইভাবে কুমড়ো থেকে কিভাবে বের হলে? তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা অতি সাধারণ পাখি। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম পরী। আমি তো তোমাদের আরো ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। বুঝিয়ে বলছি। আসলে এই কুমড়োর মধ্যে আমাকে একটা দুষ্ট তান্ত্রিক বন্দি করে রেখেছিল। আমি এই কুমড়ো থেকে অনেক বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। তোমরা আজ আমাকে মুক্ত করেছো। আমি তোমাদের এই কাজে অনেক মুগ্ধ হয়েছি। এই বলে পরী জাদু করে একটা মোহরের হাড়ি প্রকট করে আর বলতে থাকে, এই মোহরের হাড়িটা তোমাদের। আমাকে মুক্ত করার জন্য এটা তোমাদের উপহার। আমার হাতে বেশি সময় নেই, ওই তান্ত্রিককে শাস্তি দিতে হবে। আমি আসি, তোমরা ভালো থেকো। এই বলে পরী চলে যায় আর টোনা টুনি বেশ খুশি হয়। দেখেছো টোনা, সৃষ্টিকর্তার অশেষ কৃপা। আজ থেকে আমরা ধনী। এরপর থেকে টোনা টুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। রান্না হয়েছে টুকিমা, খেতে আয়। তোকে খাইয়ে আমি আবার জমিতে যাব। আজ জমিতে অনেক কাজ আছে। কি ব্যাপার টুকি, কোথায় তুই? আমার কথা শুনতে পাচ্ছিস না? এই তো আমি উঠোনে খেলছিলাম। দাও, খেতে দাও। মা, আজকে আমিও তোমার সাথে জমিতে যাব। বাড়িতে একা থাকতে আমার একদম ভালো লাগে না। আমি তোমার কাছে বাধা দিব না, নিয়ে যাও না আমায়। ঠিক আছে, নিয়ে যাব। তবে ওখানে গিয়ে আমাকে কোনো
বিরক্ত করবি না, আজকে বেগুন খেতে আগাছা পরিষ্কার করতে হবে। কিছুক্ষণ পর টুনি টুকি তাদের বেগুন খেতে আসে। টুনি টুকিকে ক্ষেত থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে বসিয়ে রাখে আর বলতে থাকে, এখান থেকে কোথাও যাবি না, এখানে বসে থাকবি কেমন? টুনি টুকিকে রেখে বেগুন খেতে আসে আর বেগুন ক্ষেতের আগাছা পরিষ্কার করতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি টুকি জমি থেকে তাদের বাড়িতে আসে। রাতে টুকি টুনিকে বলে, মা জানো, বনে সবাই নতুন ঘর তৈরি করছে। আমাদের এই পুরাতন ঘরটা ভেঙে কবে নতুন ঘর বানাবে? এই ঘরে আর থাকতে ইচ্ছে করছে না। মারে, আমার হাতে তো কোনো টাকা নেই। বেগুন জমিতে বেগুন ধরলে সেই বেগুন বিক্রি করে যে টাকা পাবো, সেই টাকা দিয়েই নতুন ঘর বানাবো, বুঝেছিস? বাইরে আকাশ খারাপ, মনে হয় বৃষ্টি আসবে। চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এরপর টুনি টুকি ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বেশ জোরে জোরে বাতাস আর বৃষ্টি বইতে শুরু করে। বাতাস আর বৃষ্টির কারণে টুনির ঘরটা দুলতে থাকে আর ঘর দুলার কারণে টুনি টুকির ঘুম ভেঙে যায়। আমার খুব ভয় করছে, আমাদের ঘরটা যদি ভেঙে যায় তখন কি হবে? কিছুই হবে না রে মা, তুই চিন্তা করিস না। প্রার্থনা করতে থাক যেন সৃষ্টিকর্তা বাতাস আর বৃষ্টি কমিয়ে দেয়। টুকি, তুই ঘরে থাক মা, আমি বেগুন জমিটা দেখে আসি, বেগুন গাছগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা। টুনি বেগুন জমির দিকে উঠতে থাকে। কিছু দূর যেতেই মাটিতে লুটিয়ে পড়া একটা কলা গাছ টুনিকে ডাকে আর বলতে থাকে, এই যে পাখি, এদিকে এসো একটু। আমি অনেক অসহায় হয়ে পড়েছি, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কাল রাতের বাতাসে অনেক দূর থেকে উড়ে এসেছি, আমাকে তুলে কোথাও রোপণ করে দাও, দয়া করো পাখি। এই কলা গাছটা কি আমার বেগুন জমির কাছে রোপণ করব আর এর বেশ যত্ন পরিচর্যা করব। যখন আমার বেগুন জমির বেগুনগুলো শেষ হবে তখন এই কলা গাছের কলা বিক্রি করে সংসার চালাবো। এই পাখি, কি ভাবছো এইভাবে বলো তো? দয়া করো একটু, আমার অনেক কষ্ট হচ্ছে। শান্ত হও তুমি, আমি তোমাকে রোপণ করব। টুনি কলা গাছটাকে তার বেগুন জমিতে নিয়ে আসে আর বেগুন জমির এক কোণে রোপণ করে দেয়। এরপর থেকে টুনি তার বেগুন গাছের পাশাপাশি কলা গাছটার বেশ যত্ন পরিচর্যা করতে থাকে। টুনির যত্নে এদিকে যেমন বেগুন গাছে বেগুন ধরে, অন্যদিকে ঠিক তেমনই কলা গাছটাও বেশ সবুজ সতেজ হয়ে ওঠে আর তাতে কলাও ধরে। কলা গাছটা বেশ সবুজ সতেজ হওয়ার কারণে অনেক অহংকারী হয়ে ওঠে। একদিন কলা গাছ একা একা বলতে থাকে, আহ, আমি কি সুন্দর, সতেজ আর সবুজ। এখানে সকলের থেকে সবচেয়ে বেশি সুন্দর আমি। আমার রূপে চারদিক চিকচিক করছে আর আমার চারদিকে কি বিশ্রী কালো বেগুনে ভর্তি। ছি, আমার গা গুলিয়ে আসছে। কলা গাছের এমন অহংকারী কথা শুনে পাশ থেকে একটা বেগুন বলে ওঠে, কলা গাছ বন্ধু, এমন করে কথা বলতে নেই। তুমিও গাছ, আমরাও গাছ। সৃষ্টিকর্তা তোমাকে সবুজ বানিয়েছে আর আমাদের কালো। এসব নিয়ে এত অহংকার করতে নেই বন্ধু। এই বেয়াদব বেগুন গাছ, তোর সাহস তো কম নয়, আমাকে বন্ধু বলিস? আর কোন সাহসে আমার সাথে কথা বলিস শুনি? যত সব নোংরা কালো, তোদের সাথে আমার যায় না। তোরা কালো কালিছি। শোনো বন্ধু, বেশি অহংকার ভালো নয়, জানোই তো অহংকারের পরিণতি খুবই খারাপ হয়। তোমার পাশে আমরা কালো বেগুন আছি, এজন্য তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, বুঝেছো? তোর সাহস তো কম নয়, আমার সাথে উঁচু গলায় কথা বলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। অহংকারী কলা গাছ এই বলেই ওর একটা পাতা দিয়ে বেগুন গাছকে ধাক্কা মারে আর সাথে সাথে বেগুন গাছটা মাটিতে লুটিয়ে পড়ে। আহ, ওরে বাবা রে, মরে গেলাম রে। অহংকারী কলা গাছ, আজ তুই বড় জন্য অহংকারী বসে আমাকে কষ্ট দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই অহংকার বেশি দিন টিকবে না। তোর মতো সামান্য কলা গাছের অভিশাপে আমার কিছুই হবে না। এভাবে দুদিন কেটে যায়। একদিন টুনি এসে কলা গাছের ফেলে দেওয়া বেগুন গাছটাকে তুলে দেয় আর বলতে থাকে,
ঝড় নেই, বৃষ্টি নেই, এই বেগুন গাছটা হেলে পড়লো কি করে? যাই হোক, এই কলা গাছের অনেক পাতা হয়েছে, মনে হয় পাতার ভারে কলা গাছটার কষ্ট হচ্ছে। আমি বরং কলা গাছের পাতাগুলো কেটে দিই। যাই, বাড়ি থেকে দা নিয়ে আসি। টুনি বাড়ি থেকে দা নিয়ে আসে, আর যেই কলা গাছের পাতা কাটতে ধরে ঠিক তখনই অহংকারী কলা গাছ বলে, খবরদার, আমার শরীরে হাত দিবি না। তোর থেকে আমার শরীর অনেক পরিষ্কার। দেখেছিস কত চকচক করছি আমি? দূরে যা, আমার থেকে দূরে যা বলছি। কি বলছো কি এসব কলা গাছ? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো তোমার ভালোর জন্য পাতাগুলো কাটতে চাচ্ছি। আমার ভালো নিয়ে তোকে ভাবতে হবে না। যেই দেখেছিস আমাকে অনেক সুন্দর লাগছে, তখনই পাতা কাটতে এসেছিস। দূর হ বলছি, দূর হ মুখ পুরি। বুঝেছি, তোমার অহংকার হয়েছে। শোনো কলা গাছ, এত অহংকার করো না। আমি তোমার পতন দেখতে পাচ্ছি। আমি আর তোমার যত্ন নিব না। তোমার যত্ন না নিলেও চলবে, আমি এমনিতেই সুন্দরী। টুনি ওখান থেকে চলে আসে। দিন দিন অহংকারী কলা গাছের অহংকার বাড়তেই থাকে। একদিন একটা তান্ত্রিক ক্লান্ত হয়ে টুনির বেগুন খেতে সামনে আসে। ও বাবা, চারিদিকে যা গরম পড়েছে, আর সূর্যটাও যেন পাল্লা দিয়ে রোদ দিচ্ছে। শরীরটা রোদে পুড়ে যাচ্ছে। এদিকে তো কোনো বড় গাছও দেখছি না যে সেই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিব। ওই তো একটা কলা গাছ, যাই ওর নিচে বসেই একটু বিশ্রাম নেই। এখন বিশ্রাম না নিলে একদম মরেই যাব। তান্ত্রিক আর কিছু না ভেবে কলা গাছের নিচে গিয়ে বসে। কলা গাছ তান্ত্রিককে দেখে বলতে থাকে, এই দুষ্ট পাখি, তোর সাহস কি করে হলো আমার মতো সুন্দরী গাছের ছায়ায় বসা? চলে যা, চলে যা এখান থেকে। তোর গা থেকে দুর্গন্ধ আসছে। কি বলছিস কি কলা গাছ? আমি দুষ্ট পাখি নই, আমি হলাম তান্ত্রিক। আমাকে সম্মান দিয়ে কথা বল। তান্ত্রিক না তো ছাই, তোর মতো সামান্য তান্ত্রিককে আমার চেনা আছে। তোরা হলি লুচ্চা, সুন্দরী গাছ দেখলে কাছে আসিস। সর বলছি, সরে যা। তোর সাহস তো কম নয়, তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? অহংকারী কলা গাছ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি সামান্য তান্ত্রিক নাকি অসামান্য। এই বলে তান্ত্রিক জাদু করে অহংকারী কলা গাছের গায়ে আগুন লাগিয়ে দেয়। তখনই ওখানে টুনি আসে। টুনিকে দেখে অহংকারী কলা গাছ কাঁদতে থাকে আর বলতে থাকে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। টুনি, আমাকে বাঁচাও। বেগুন গাছ, আমার কষ্ট হচ্ছে, সাহায্য করো। আমি আর কখনো অহংকার করব না। নেভাও, আগুন নেভাও। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ এই অহংকারী কলা গাছকে শাস্তি দেওয়ার জন্য। এভাবেই অহংকারী কলা গাছ তার অহংকারের শাস্তি পায়। বন্ধুরা, তোমরা কখনো অহংকার করবে না, কারণ অহংকার পতনের মূল কারণ। মা টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি তুই? হ্যাঁ, নিশ্চয়ই খাবার খাওয়ার ভয়ে চুপটি করে কোথাও লুকিয়ে আছিস, তাই না? টুনটুন, টুনটুন। টুনি খাবার হাতে নিয়ে এভাবে সারা ঘর তার মেয়েকে খুঁজছে। আসলে টুনির মেয়ে টুনটুন কিছুতেই খাবার খেতে চাইতো না। এই তো, আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। খাবার খাওয়ার ভয়ে তুই টেবিলের নিচে লুকিয়ে আছিস, তাই না? এই দেখ রে মা, আমি তোর জন্য এক গ্লাস দুধ এনেছি। জানিস, এতে একটা স্পেশাল চকলেট মিশিয়েছি আমি। টুনির কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়। তুমি সত্যি বলছো মা? তাহলে দাও দাও, আমি এক্ষুনি পুরো গ্লাস দুধটা খেয়ে নিচ্ছি। এরপর টুনির মেয়ে টুনটুন মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে পুরো দুধটা খেয়ে ফেলে। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এবার স্কুল ব্যাগটা নিয়ে স্কুলে চলে যা তো। মা, আমারও স্কুলে যেতে একদম ভালো লাগে না মা। কাকুলি ম্যাডাম আছে না, একদম ভালো না কাকুলি ম্যাডাম। সব সময় আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে জানো? একটুতেই আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে আর অনেক 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 মারে। টুনটুন, আবার স্কুলে না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছিস তুই, তাই না? তোর কোনো কথা আমি শুনতে চাই না। এখন ভদ্র মেয়ের মতো স্কুলে যা। মায়ের কথা শুনে ছোট্ট টুনটুন আর কিছু বলে না। সে চুপচাপ স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। আসলে টুনটুনের স্কুলের ম্যাডাম কাকুলি ছিল ভীষণ রাগী স্বভাবের। এই পারুল, তুই কি পেন্সিল এনেছিস? আমাকে একটা দে না রে, আমি ভুল করে বাসায় ফেলে এসেছি। হ্যাঁ রে টুনটুন, দাঁড়া, দিচ্ছি। ক্লাসের এমন ফিসফিসিয়ে কথা বলা দেখে কাকুলি ভীষণ রেগে যায়।
এই, কে কথা বলছে এভাবে? কে? এই টুনটুন দাঁড়া বলছি। আমি এখানে পড়াচ্ছি আর তুই কথা বলছিস? সামনে আয় বলছি। আজ দেখ তোকে কি করি আমি। এসব বলে কাকলি টুনটুনকে সামনে নিয়ে আসে আর একটা লাঠি দিয়ে টুনটুনকে অনেক মারতে থাকে। আর মার খেয়ে টুনটুন অনেক কাঁপতে থাকে। এভাবেই দিন কাটছিল। কাকলি রোজ রোজ এভাবে কোনো সাধারণ কারণে ছাত্রছাত্রীদের অনেক মারতো। আর কাকলির ভয়ে সব ছাত্রছাত্রীরা চুপচাপ থাকতো। এভাবেই দিন কাটছিল। একদিন রাতে টুনটুন অসুস্থ থাকার কারণে পরের দিন সকালের পড়াগুলো কমপ্লিট না করে স্কুলে যায়। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই তোমাদের হোমওয়ার্কগুলো বের করো তো, আর পড়াগুলো বের করো। আমি সবাইকে পড়া ধরবো। ম্যাডামের এমন কথা শুনে টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। আর সব ছাত্রছাত্রীরা হোমওয়ার্ক আর পড়া দিতে পারলেও টুনটুন কোনো পড়া দিতে পারে না। এ দেখে কাকলি কাক কি ব্যাপার টুনটুন, তুই আজ আমায় পড়া মুখস্থ দিতে পারলি না কেন শুনি? তোর কি আমার শাস্তি সম্পর্কে কোনো ধারণা নেই নাকি শুনি? আসলে ম্যাডাম, আমি কাল রাতে ভীষণ অসুস্থ ছিলাম, তাই কোনো পড়া মুখস্থ করতে পারিনি ম্যাডাম। চুপ, একদম চুপ, বাহানা দিবি না। শোন, আজ সবার ছুটি হলেও তোর ছুটি নেই। তুই আজ আমাকে এখানেই পড়া মুখস্থ করে দিয়ে তারপর বাড়ি যাবি। কাকলির কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়। এরপর সবাই ছুটিতে বাড়িতে গেলেও টুনটুন সেখানেই পড়া মুখস্থ করতে থাকে। এমন সময় টুনটুনের ভীষণ পানি পিপাসা পায়। ম্যাডাম, ম্যাডাম, আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে ম্যাডাম। আমার বোতলেও পানি শেষ হয়েছে। আমাকে একটু বাইরে যেতে দিন না ম্যাডাম, পানি খেয়ে আসি। না, এখন কোনো পানি খেতে যাওয়া যাবে না। চুপটি করে পড়া শেষ কর। খুব বাহানা দিতে শিখেছিস তাই না? এভাবেই কাকলি টুনটুনকে বাহিরে যেতে দেয় না। আর টুনটুন পানির পিপাসায় কাতরাতে থাকে। আহ, বড্ড পানি খেতে ইচ্ছে করছে। গলাটা গলাটা যেন আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। ম্যাডাম, ও ম্যাডাম, দয়া করে আমাকে পানি খেতে দিন না ম্যাডাম। পানি, পানি। আমি বোধহয় মরেই যাব ম্যাডাম। আমাকে একটু পানি দিন ম্যাডাম। এভাবে টুনটুন বারবার কাকলির কাছে কান্না করলেও কাকলির মনে কোনো দয়া হয় না। আর টুনটুন সেখানে পানির জন্য ছটফট করতে করতে মারা যায়। আর এ দেখে তো কাকলি ভীষণ ভয় পেয়ে যায়। আর কি করবে কি না করবে এটা ভেবে টুনটুনের মৃতদেহ চুপ করে রাস্তায় ফেলে যায়। এইদিকে টুনি মেয়ের এমন মৃতদেহ দেখে ভীষণ কাঁদতে থাকে। আর মেয়ের হঠাৎ মৃত্যুর রহস্য টুনি খুঁজে পায় না। এভাবেই মেয়েকে হারিয়ে টুনি অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। কিন্তু এখানেই শেষ নয়, টুনটুনের মৃতদেহ আত্মা হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। ম্যাডাম, এবার আপনি উচিত শিক্ষা পাবেন। এরপর টুনটুনের আত্মা অদৃশ্য হয়ে ক্লাসে ঘুরতে থাকে আর কাকলির দিকে নজর রাখতে থাকে। উফ বাবা, বড্ড পানি তেষ্টা পেয়েছে। এই, তোদেরকে যা যা পড়তে দিয়েছি পড়, আমি আসছি। এই বলে কাকলি অফিস রুমে গিয়ে যেই না এক গ্লাস পানি নিয়েছে তখনই সে দেখে পুরো গ্লাসে পানির বদলে রক্ত হয়ে গেছে। এ এ এ কি? রক্ত? রক্ত কোথা থেকে এলো? আমি তো পানি ঢেলেছিলাম। ও মা গো! এসব বলে কাকলি সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই কাকলি যখনই পানি খেতে যেত তখনই সব পানি রক্ত হয়ে যেত। একদিন রাতে আহ, আমি যে আর পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? পানির অভাবে যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাকলি যখন এভাবে বলছিল এমন সময় কাকলির রুমে হাসি আর কান্নার আওয়াজ শুরু হয়। আর রুমের সব লাইট অফ আর অন হতে থাকে। এদিকে কাকলিটা ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 ঘরে? ভূত! সামনে এসো। কেন আমার সাথে এমনটা করছো? আমাকে দয়া করে জল খেতে দাও। আমি কি করেছি? কাকলি যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে টুনটুনের আত্মা চলে আসে। আর টুনটুনের আত্মাকে দেখে কাকলিকা ভীষণ ভয় পেয়ে যায়। চিনতে পারছেন ম্যাডাম আমাকে? আমি যে টুনটুন, যাকে আপনি পানি খেতে দেননি। আমি সেই দিন ছটফট করতে
পিপাসায় মরে গেছিলাম, তাই আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমাকে মারিস না, আমাকে মারিস না টুনটুন। আমি অন্যায় করেছি, সব সময় তোদের সাথে রাগ দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দে টুনটুন, আমাকে ক্ষমা করে দে। না, আপনার কোনো ক্ষমা নেই। আমি আপনাকে পানির অভাবেই মেরে ফেলবো ম্যাডাম। আপনি বুঝবেন পানির অভাবে মৃত্যু কতটা কষ্টের। এসব বলে টুনটুনের আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে কাকুলি পানির অভাবে কাতরাতে থাকে, কিন্তু সে কোথাও কোনো পানি পায় না, আর সব পানি রক্ত হয়ে যায়। এরপর কাকুলি পানির পিপাসায় একসময় মারা যায়। প্রতিশোধ নিয়েছি আমি। এবার যে আমাকে বিদায় নিতে হবে, তবে যাওয়ার আগে আমি আমার মাকে শেষ দেখা দেখে যেতে চাই। এরপর টুনটুনের আত্মা তার মাকে দূর থেকে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়।